মুক্তিযুদ্ধের সাথে ২৪-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে আনার যে প্রস্তাব দিয়েছে সংবিধান সংস্কার কমিশন, তাতে আপত্তি জানিয়েছে বিএনপি। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিএনপির পক্ষে মতামত জমা দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধানের মূলনীতি পরিবর্তনের পক্ষে নন তারা। তবে দুদক, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কারের বেশ কিছু প্রস্তাবের সাথে একমত বিএনপি। শফিকুল হকের রিপোর্ট। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কারের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৩৮টি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। রোববার দুপুরে কমিশনের কাছে বিএনপির মতামত জমা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। সংসদ ভবনের এলডি হলে প্রতিবেদন জমা দিয়ে বিএনপির এই নেতা জানান, বিচার বিভাগ সংস্কারের বেশিরভাগ প্রস্তাবেই তারা একমত, তবে আপত্তি আছে সংবিধান ইস্যুতে। আমাদের একটা সংবিধান আছে, সেই সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে, যার সাথে আমরা একমত নই, যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের বিনির্মাণ করা দরকার নতুনভাবে। রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র নিশ্চিত করা প্রশ্নে সংবিধান সংশোধনেও একমত বিএনপি, তবে গণপরিষদ নির্বাচনের কোনো প্রয়োজন দেখছে না তার দল। আমরা একটা বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতে এসে সংবিধানের একটা ব্যাপক সংশোধিত সংবিধান পেতে পারি। সেই সংবিধানকে তারা নতুন সংবিধান বলতে পারে, আমাদের তো আপত্তি নেই, কিন্তু সেই আইডিয়াটা পুরো জাতির উপরে ইম্পোজ করাটা কতটা যুক্তিসঙ্গত সেটা আলোচনার দাবি রাখে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে ২০২৪-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে, যেটা সমুচিত বলে আমরা মনে করি না। এটাকে অন্য জায়গায় রাখার বা তফসিল অংশে রাখার বা স্বীকৃতি দেওয়ার বিভিন্ন রকমের সুযোগ আছে, সেটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা পরে প্রকাশ করব। নির্বাচন কমিশনের দায়বদ্ধতা সংসদীয় কমিটিতে রাখার বিপক্ষে মত দেওয়া হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা জানান, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা কমিশনের সাংবিধানিক এখতিয়ার। সেই সাথে এনআইডি সেবা আলাদা প্রতিষ্ঠানে গেলে সংকট বাড়বে বলেও বিএনপি মনে করে। আরও একটা যেখানে বড় অথরিটির কাছে অ্যাকাউন্টেবিলিটিটা আছে, সেখানে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে, যেটা অনেকটা রাজনৈতিক সভা হিসেবে আমরা মনে করি, সেখানে নির্বাচন কমিশনের মতো স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের জবাবদিহিতা রাখাটা উচিত মনে করছি না আমরা। গণভোট প্রসঙ্গে দলের অবস্থান জানিয়ে আবারও জাতীয় সংসদ নির্বাচনের তাগিদ দিলেন এই বিএনপি নেতা। গণভোট যদি প্রথমে দিয়ে কোনো সংবিধান গ্রহণের ক্ষেত্রে যদি জাতি একমত হয়, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু আমরা মনে করি আগে সংসদ নির্বাচন করা উচিত। শফিকুল হক, ৭১, ঢাকা। ৭২-এর সংবিধানকে মুক্তিযুদ্ধ বিরোধী ও আওয়ামী লীগের একদলীয় দাবি করে এটির বাতিল চেয়েছে জাতীয় নাগরিক পার্টি। নতুন সংবিধান প্রণয়ন করা, গণপরিষদ নির্বাচন করা, ভোটারের বয়স ১৬ বছর করা এবং নির্বাচনে প্রার্থী হবার বয়স ন্যূনতম ২৩ বছর করা মতো বেশ কিছু প্রস্তাব দিয়েছে দলটি। ঐকমত্য কমিশনে ১৬৬টি সুপারিশের মধ্যে ১১৩টিতে একমত জানিয়ে এসব প্রস্তাব জমা দেয় জাতীয় নাগরিক পার্টি। রাশেদ আনিসের প্রতিবেদন। দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১১৩টিতে ঐকমত জানিয়েছে দলটি। ২৯টি প্রস্তাবের আংশিক এবং ২২টি প্রস্তাবে দ্বিমত প্রকাশ করেছেন দলটির নেতারা। ৭২-এর সংবিধানকে মুক্তিযুদ্ধ বিরোধী ও আওয়ামী লীগের একদলীয় সংবিধান দাবি করে নতুন সংবিধান প্রণয়নের পক্ষে মত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এটা একটা বিশেষত একদলীয় সংবিধান, একটা দলের জন্য তৈরি করা একটা সংবিধান। সে কারণে এই সংবিধানটা, এবং এটা দাঁড়িয়ে আছে আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, মুক্তিযুদ্ধের যে এসেন্স, তার বিরুদ্ধে এই সংবিধানটা দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে মুক্তিযুদ্ধকে আবারও জনগণের কাছে নেওয়ার জন্য এই সংবিধানটাকে বাতিল করে দিয়ে নতুন একটা সংবিধান লেখা দরকার, এটা আমাদের পজিশন। ভোটারের বয়স ১৬ বছর করা, নির্বাচনে প্রার্থী হবার বয়স ২১-এর পরিবর্তে ২৩ বছর করা এবং তরুণ তরুণীর বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাবও দিয়েছে এনসিপি। প্রত্যেকটা দলকে ১০% তরুণ তরুণী মনোনয়ন দিতে হবে নির্বাচনে। আমরা বলেছি যে তরুণ তরুণী বিবেচিত হবার যে সর্বোচ্চ বয়স সীমাটা কত, সেটা নির্দিষ্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা বলেছি যে ৩৫ বছর বয়সকে আমরা তরুণ তরুণী পর্যন্ত ধরতে পারি, ধরা উচিত হবে। ন্যূনতম প্রার্থী হবার যে বয়স ২১ না, আমরা বলেছি ২৩ হওয়া উচিত। জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের বিধান করারও প্রস্তাব দিয়েছে দলটি। অন্তর্বর্তী সরকারের একটা বিধান আছে, আমরা বলেছি যে এটাকে হতে হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার।
মানে কথাটা হতে হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার। সেক্ষেত্রে আমি সুনির্দিষ্টভাবে বুঝতে পারবো যে তাদের কাজ শুধুমাত্র একটা নির্বাচন আয়োজন করা, এর বাইরে অন্যান্য যে কোনো অ্যাম্বিশন আসলে তাদের জুরিসডিকশনের বাইরে বলে বিবেচিত হবে। প্রাণ প্রকৃতির সুরক্ষাকে মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত করারও প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। পুলিশ সংস্কার কমিশন, যেটা আমরা মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। রাশেদ আনিস, ৭১, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরকে দুই দেশের সম্পর্ক উন্নয়নে একটি মাইল ফলক বলে আশা করছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এই সফরে কোনো চুক্তি না হলেও অনেকগুলো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এদিকে বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাতের বিষয়ে দিল্লির পক্ষ থেকে এখনও কোনো উত্তর মেলেনি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 26 মার্চ 4 দিনের চীন সফরে যোগ করেছে বাড়তি মাত্রা। চীনা রাষ্ট্রদূত বলছেন, সফরটি মাইল ফলক হবে। তিনি আরও বলেন, এই সফরে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে, তাতে দুই দেশই লাভবান হবে। This year 50th anniversary, so it is a part of function, the most important function to celebrate 50th anniversary. So we are working very closely with Bangladesh. We will ensure it's a very successful, very productive and milestone visit. দুপুরে পররাষ্ট্র সচিবের সঙ্গে লম্বা বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূতের এমন আশাবাদের পর বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল, এবারের সফরে কয়টি চুক্তি হবে। না, কোনো চুক্তি সই হবে না এটা আমি শিওর। কিছু এমওইউ হতে পারে, এমওইউ তো চুক্তি না। না, সেগুলি আপনাদেরকে পরশুদিন উনি বলবেন। প্রশ্ন ছিল, বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক প্রসঙ্গে ভারতের কাছ থেকে কোনো উত্তর এসেছে কিনা। না, না, কোনো উত্তর আসেনি। আমরা তো জানালাম মাত্র 2 দিন আগে। ঠিক আছে, এই মুহূর্তে আর কিছু নাই আসলে। এপ্রিলের শুরুতে বিমস্টেক সম্মেলনে যোগ দেবেন দুই দেশের এই দুই নেতা। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় হত্যার পর ছাত্র জনতার 6টি লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দিয়েছে তদন্ত সংস্থা। জুলাই আগস্টের গণহত্যা মামলাগুলোর মধ্যে এই প্রথম কোনো মামলার তদন্ত শেষ হলো। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনা সহ আরও 3-4টি মামলার তদন্ত ঈদের পরই শেষ হবে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। পতিত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জুলাই আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয় গেল অক্টোবরে। শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী, এমপি, উপদেষ্টা, আমলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে দায়ের করা কয়েকটি মামলার তদন্ত কাজ চলছে। এসব মামলার মধ্যে আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর লাশ পুরানোর ঘটনায় দায়ের করা মামলাটির তদন্ত এরই মধ্যে শেষ হয়েছে বলে জানালেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আশুলিয়ায় যে 6 জনকে গুলি করে হত্যার পরে তাদের লাশকে প্রথমে ভ্যানে তুলে, রিক্সা ভ্যানে, তারপরে ভ্যানের থেকে চ্যাংদোলা করে আবার পুলিশের ভ্যানে তুলে আশুলিয়া পুলিশ স্টেশনের পাশের একটা জায়গায় যে পেট্রোল দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, যে ইতিহাসের নির্মমতম ঘটনা, সেটির তদন্ত রিপোর্টটা সমাপ্ত হয়েছে। সেটির ড্রাফট বলা যাবে বা চূড়ান্ত রিপোর্ট যাই বলেন, সেটা আমাদের হাতে এসে পৌঁছেছে। সামান্য কিছু ঘষা মাজার কাজ বাকি আছে। তার মানে আমরা বলতে পারি যে অন্তত একটা রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছে গেছে। জুলাই আন্দোলনে গণহত্যার সুপিরিয়র রেসপন্সিবিলিটি বা গুরু দায় হিসেবে প্রথম মামলা দায়ের করা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। এছাড়া আরও 3-4টি মামলার তদন্ত কাজও প্রায় শেষ পর্যায়ে বলে জানালেন তাজুল ইসলাম। আমরা আশা করছি এই 4টা বা 5টা মামলার মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা তদন্ত রিপোর্ট থাকবে। সেটারও চূড়ান্ত পর্যায়ের ঘষা মাজার কাজ চলছে। ঈদের পর আমরা আশা করছি যে হয়তো তার সেই মামলাটারও তদন্ত রিপোর্ট আমাদের কাছে চলে আসবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিচারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব। দল হিসেবে কারো বিচার করা হবে কিনা এটা রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন। সৈকত সাদিক, ৭১, ঢাকা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়ি চালক আব্দুল মালেককে দুদক আইনের 2টি ধারায় 13 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দুদকের আইনজীবী বলছেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় দিয়েছে আদালত। তবে রায় সঠিক হয়নি বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী। বিস্তারিত নিবিড় সাহার প্রতিবেদনে।
ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের আমলে যেসব দুর্নীতির ঘটনায় গোটা দেশে নিন্দা আর সমালোচনার ঝড় উঠেছিল, তার মধ্যে অন্যতম স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেকের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ। সবশেষ দুর্নীতির অভিযোগে 2019 সালে মালেকের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে 2022 সালে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি। এরপর শুরু হয় আনুষ্ঠানিক বিচার। এই সম্পদগুলি আমার কোথায় গেল? কেন আমার নামে মিথ্যা মামলা দিল? এই মামলায় যুক্তিতর্কের শুনানি শেষে রোববার ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক জাকারিয়া হোসেনের আদালত দুদক আইনের 2টি ধারায় মালেককে 13 বছরের কারাদণ্ড দেন। 26-এর 2 ধারায় তার বিরুদ্ধে যে সম্পদ গোপনের অভিযোগ ছিল সেটা প্রমাণিত হয়। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 3 বছরের কারাদণ্ড প্রদান করেছে এবং 27-এর 1 ধারায় তার জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদের অভিযোগ ছিল, সেটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। তার বিরুদ্ধে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে এবং 1 লক্ষ টাকা জরিমানা করেছে। তবে আইনিগতভাবে এ রায় সঠিক হয়নি বলে দাবি আসামি পক্ষের আইনজীবীর। 82 থেকে 2016 সাল পর্যন্ত তার যে অর্জন, সে অর্জনকে আপনি আনলেন না। উনি কত টাকা রোজগার করলেন আনলেন না। আপনি 16-17 কর বর্ষে উনি রোজগার যেটা করেছে সেইটাকে দিয়ে বিচার করে বিচার শেষ করে দিচ্ছেন, বলছেন তার জ্ঞাত বহির্ভূত সম্পদ রয়ে গেছে। আমরা নিশ্চয়ই উচ্চ আদালতে যাব, কিন্তু এই জাজমেন্টে আমরা স্যাটিসফাইড হওয়ার কোনো কারণ আমি দেখি না। আগামী 16 এপ্রিল মালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অপর একটি মামলার রায় ঘোষণা করবেন একই আদালত। এর আগে 2021 সালের 20 সেপ্টেম্বর অস্ত্র আইনের মামলায় আলোচিত এই গাড়ি চালককে 2 ধারায় 30 বছরের কারাদণ্ড দেয় আদালত। নিবিড় সাহা, 71, ঢাকা। আন্তর্জাতিক জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের পাশে সেনাবাহিনী সবসময় থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সন্ধ্যায় সেনা মালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে সেনাবাহিনীর ইফতার আয়োজনে একথা বলেন তিনি। জুলাই অভ্যুত্থানে শহীদ এবং আহতদের জাতির কৃতি সন্তান উল্লেখ করে কাউকে মনোবল না হারানোর আহ্বান জানান সেনাপ্রধান। বলেন, শহীদ এবং আহতদের পরিবারের পুনর্বাসনে সেনাবাহিনী চেষ্টা করে যাবে। অনেকে চলাফেরা করতে পারবে, দেখতে পারবে। আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকি। আজকে এই ইফতার আয়োজন এবং আপনাদের যে আর্থিক সহায়তা। আন্তর্জাতিক ভয়েস কল পরিচালনাকারী ইন্টারন্যাশনাল গেটওয়ে ব্যবসার আড়ালে 2 প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে দুদক। এই ঘটনায় অ্যাপল গ্লোবাল টেল ও ভিশন টেলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আসামি করে চার্জশিটে দাখিল করতে যাচ্ছে সংস্থাটি। এদিকে দুদকের আবেদনের প্রেক্ষিতে বরখাস্ত ডিআইজি মোল্লা নজরুল এবং সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির স্থাবর অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। জেমসন মাহবুবের প্রতিবেদন। 2012 থেকে 14 সাল পর্যন্ত বিদেশে কল আদান প্রদানে ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটরের কার্যক্রম পরিচালনা করেছে অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন ও ভিশন টেল লিমিটেড। ইন্টারন্যাশনাল গেটওয়ে ব্যবসার আড়ালে 2 প্রতিষ্ঠান রাষ্ট্রের প্রায় 1000 কোটি টাকা বৈদেশিক মুদ্রা দেশে না এনে আত্মসাৎ করেছে বলে প্রমাণ পেয়েছে দুদক। তদন্ত শেষে অ্যাপল গ্লোবাল টেল ও ভিশন টেলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আসামি করে চার্জশিট দিয়েছে দুদক। চার্জশিটের তথ্য বলছে 2টি প্রতিষ্ঠানের মধ্যে অ্যাপল গ্লোবাল পাচার করেছে প্রায় 463 কোটি টাকা এবং ভিশন টেল পাচার করেছে প্রায় 405 কোটি টাকা। অ্যাপল নেটওয়ার্ক লিমিটেড এবং ভিশন টেল লিমিটেড যেই বৈদেশিক কলগুলো বাংলাদেশে আসে, সেই বৈদেশিক কল বাবদ যেই রাজস্ব বাংলাদেশে আনয়ন করার কথা বিদেশ থেকে, এই কলের বিপরীতে কিন্তু সেই রেমিটেন্স বাংলাদেশে এখন পর্যন্ত আনা হয়নি। এই অপরাধে তাদের এই 2টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে তদন্তকালে অপরাধ প্রমাণিত হয়েছে। সেই জন্যই এই 2টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যানদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে দুদকের আবেদনে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বনানীতে
3,115 স্কয়ার ফিটের ফ্ল্যাট জব্দ ও 5টি ব্যাংক হিসেব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। তার অবরুদ্ধ করা ব্যাংক অ্যাকাউন্টে আছে 2,32 লাখ টাকা। আমাদের তদন্ত দল তারা এই সংক্রান্ত তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছেন। দুদকের আবেদনে জব্দ করা হয়েছে পুলিশের সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলামের প্রায় 2 কোটি টাকার স্থাবর সম্পদ। জিমসন মাহবুব, 71, ঢাকা। প্রথমবার কোনো জ্বালানি তেলের দাম নির্ধারণ করতে যাচ্ছে এনার্জি রেগুলেটরি কমিশন BERC। আগামী মাসের মাঝামাঝি উড়োজানের জন্য ব্যবহৃত জেট ফুয়েল বা তেলের দাম ঠিক করা হবে বলে জানিয়েছেন এনার্জি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। এ সময় ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম জানান, সব জ্বালানির দাম নির্ধারণ কমিশনের নিয়ন্ত্রণে এলে দামও বড় পরিমাণ কমানো সম্ভব হবে। মুজাহিরুল হক রুমেনের প্রতিবেদনে বিস্তারিত। আইন অনুযায়ী সকল জ্বালানির দাম এনার্জি রেগুলেটরি কমিশনই নির্ধারণ করার কথা, কিন্তু কিছু জ্বালানি তেলের দাম নির্ধারণ করার ক্ষমতা জ্বালানি মন্ত্রণালয় নিজের হাতে রেখেছে, আর কিছু দায়িত্ব ছেড়ে দিয়েছিল পেট্রোলিয়াম কর্পোরেশনের হাতে। ভোক্তাদের সংগঠন ক্যাব দীর্ঘদিন ধরে এই অবস্থার পরিবর্তনের জন্য আদালতে লড়েছে। অবশেষে রবিবার দেশের ইতিহাসে প্রথমবারের মতো জ্বালানি তেলের দাম নির্ধারণ নিয়ে BERC কার্যালয়ে অনুষ্ঠিত হলো গণশুনানি। জেট A1 তেলের দাম নির্ধারণের শুনানিতে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান জানান, বিপিসি জেট ফুয়েলের অতিরিক্ত দাম নেয় অভ্যন্তরীণ বিমান কোম্পানিগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে। এখানে ফ্লাইট বন্ধ করে দেবে, সেই জন্য ইন্টারন্যাশনাল ফ্লাইটের ফুয়েলের দাম কম রাখা হচ্ছে। এখন ডোমেস্টিক যে আমরা এয়ারলাইন ডোমেস্টিক ফ্লাইট পরিচালনা করি, আমরা অসহায়, কারণ আমরা আমাদের কারো কাছে যাওয়ার উপায় ছিল না। এখন BERC আছে, আমরা আপনাদের কাছে সেই আমাদের দাবিটা রাখছি, আন্তর্জাতিক বাজারে যদি কমে যায় আমাদের এখানে কমতে হবে। শুনানিতে ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, জেট তেলের পাশাপাশি অন্যান্য জ্বালানি তেলের দামও কমিশন নির্ধারণ করলে তেলের দাম উল্লেখযোগ্য পরিমাণ কমানো সম্ভব। ব্যয়ের একটা স্ট্যান্ডার্ডাইজেশন, সেই স্ট্যান্ডার্ডাইজেশনের ক্ষেত্রে গত সরকারের আমলে BERC কিছু স্ট্যান্ডার্ডাইজ করেছে, কিন্তু সেগুলোও BERCর স্ট্যান্ডার্ডাইজেশনটা ন্যাশনালাইজ হয়নি, সে প্রশ্নেও কথা আছে। এখন প্রেক্ষাপটে আমরা আবার সেগুলো রিভিউ করে করতে চাই, তাহলে সেগুলো করলে আমরা যে 2.5 গুণ 2 থেকে 2.5 গুণ সাশ্রয় করা যাবে, যা দেখা যাচ্ছে, অর্থাৎ 10 থেকে 12,000 কোটি টাকা সাশ্রয় হবে। গণশুনানি পরবর্তী তথ্য সরবরাহ ও বিশ্লেষণ শেষে এপ্রিলের মাঝামাঝি এই তেলের দাম ঘোষণা করবে কমিশন। পরবর্তীতে প্রতি মাসে এই তেলের দাম নির্ধারিত হবে। ঈদের পরে 7 তারিখ পর্যন্ত আমরা সময় দিতে চাচ্ছি, কারো যদি কোনো লিখিত বক্তব্য অথবা ক্লারিফিকেশন থাকে 7ই এপ্রিল, এবং আমরা চেষ্টা করব পরবর্তী সপ্তাহের মধ্যে এটা দিতে। এটা প্রথমবার বলে এটা, এরপরে যেটা চেষ্টা করব প্রতি মাসে আমরা যেভাবে LPG এখন করি, এটা আমরা প্রতি মাসেই আমরা করতে থাকবো। সব ধরনের জ্বালানির দাম এনার্জি রেগুলেটরি কমিশন নির্ধারণ করলে এই খাতে স্বচ্ছতা আসবে বলেও জানান তারা। মুজাহিরুল হক রুমেন, 71, ঢাকা। এখন পর্যন্ত গার্মেন্টস মালিকদের সংগঠন BGME এর সদস্য পোশাক কারখানার ঈদ বোনাস পরিশোধ করেছে 75.37%। ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে 98.20%। তবে ঈদের আগে মার্চের অর্ধেক মাসের বেতন পরিশোধে শ্রম মন্ত্রণালয়ের নির্দেশ মেনেছে মাত্র 1.42% কারখানা। যদিও BGME বলছে মার্চের বেতন পরিশোধের বিষয়টি প্রক্রিয়াধীন, এই হার বাড়বে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। গার্মেন্টস কারখানা মালিকদের প্রতি শ্রম মন্ত্রণালয়ের নির্দেশ ছিল ফেব্রুয়ারির পূর্ণ এবং মার্চের অর্ধেক বেতন সহ পোশাক শ্রমিকদের ঈদ বোনাস 20 রোজার মধ্যে পরিশোধ করার। মালিকরা বলছেন ক্রয়াদেশ আবার কমছে, তারপরও শ্রম মন্ত্রণালয়ের নির্দেশ মেনে বড় কারখানাগুলো শ্রমিকদের পাওনা পরিশোধ করছে। ছোটোখাটো মাঝারি ফ্যাক্টরিগুলোকে অ্যাকচুয়ালি কমপ্লায়েন্সের আওতায় নিয়ে আসাটা সবচেয়ে বেস্ট ওয়ে হয়। বড় বড় ফ্যাক্টরিগুলো সব কিছু আছে, সার্টিফাইড ফ্যাক্টরি, ওইগুলোতে সবগুলো বাইরে ওইখানে দেয়। তো সাব কন্ট্রাক্ট করে ওই ফ্যাক্টরিগুলো কি বাঁচবে? ধরেন আপনি 200 টাকার কাজ তারা 50 টাকা দিয়ে দিল, তো এই ফ্যাক্টরিগুলো 50 টাকা কাজ করে এই বেতন বোনাস ওভারটাইম কোত্থেকে দিবে? যার কারণে এদের এই প্রবলেমগুলো হচ্ছে। BGME এর দাবি ঝুঁকিপূর্ণ কারখানা চিহ্নিত করে সেগুলো যেন ঠিকমতো বেতন এবং বোনাস পরিশোধ করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা নিয়মিত তাদের ফ্যাক্টরিগুলোর সঙ্গে কথাবার্তা বলছি, তার প্ল্যান দেখছি, তার ব্যাংকিং
প্ল্যানটা কি, তার ফাইন্যান্সিং প্ল্যানটা কি, তারা কীভাবে বেতন দেবে, সেই প্ল্যানগুলো আমরা নিয়ে নিয়েছি। অধিক ঝুঁকিপূর্ণ কারখানাগুলো তারা সেই যেভাবে কমিটমেন্ট দিয়েছে আমরা এখন পর্যন্ত আমরা আশ্বস্ত, বিশ্বাস করি তারা এটা দিতে পারবে। এরই মধ্যে ছুটি বৃদ্ধি সহ বেতন বোনাসের দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা। নেতারা বলছেন দেশের বর্তমান অবস্থায় মালিক এবং শ্রমিক পক্ষকে দায়িত্বশীল হতে হবে। শ্রমিকদের প্রতি উদাত্ত আহ্বান যাবে কোনোভাবেই কোনো জায়গায় যদি এই ধরনের সংকট দেখা দেয় তারা যেন এই রাস্তাঘাটে বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করে এবং কোনো ভাঙচুরের মধ্যে লিপ্ত না হয়। আর সরকারকে বলবো তাদের কমিটমেন্ট অনুযায়ী মালিকদেরকেও যেন তারা তাদের কথা মতো পরিশোধিত টাকাগুলো যেন পরিশোধ করে। গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশনের এই নেতা বলছেন বেতন বোনাস সহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষে কোনো এলাকার ছোট একটি কারখানার সমস্যা হলেও পার্শ্ববর্তী কারখানাগুলোতে তা ছড়িয়ে পড়ে। ফ্যাক্টরিগুলি বন্ধ থাকার কারণে আমাদের বহির্বিশ্বে ইমেজ মারাত্মক রকমের ক্ষতি হবে। কারণ আমরা অনেকদিন ধরেই গভর্নমেন্ট চেঞ্জের পরে বায়ারদেরকে এনশিওর করছিলাম যে আমাদের আর কখনোই সমস্যা হবে না, আমরা তোমাদেরকে অন টাইম ডেলিভারি দিব, কিন্তু আসলে আমরা দেখতেছি আমরা এখনো এটা স্টেবল করতে পারতেছি না। যদিও বিজিএমইএ বলছে শ্রমিকরা যেন পাওনা নিয়ে বাড়ি যেতে পারে সেই চেষ্টা চলবে ঈদের আগ পর্যন্ত। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। এবারের নববর্ষ হবে অন্তর্ভুক্তিমূলক, তবে পাল্টে যাচ্ছে মঙ্গল শোভাযাত্রার নাম। এবার এটির নাম হতে পারে নববর্ষ শোভাযাত্রা। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হবে সোমবার। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, নাম পরিবর্তন হলেও মঙ্গল শোভাযাত্রার ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে কোনো সমস্যা হবে না। এছাড়া এবার সব জাতিগোষ্ঠীকে নিয়ে একসাথে নববর্ষ উদযাপনের যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেটি স্মরণে রাখার মতো উৎসব হবে বলেও জানান উপদেষ্টা। আরও জানাচ্ছেন শারমিন নীরা। বাংলা নববর্ষ উদযাপন নিয়ে এবার নানা রকম পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় নববর্ষ উদযাপনের অন্যতম অনুষঙ্গ হল মঙ্গল শোভাযাত্রা। রাজধানীতে প্রায় 4 দশক আগে শুরু হওয়া বর্ণিল এই শোভাযাত্রা 2016 সালে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পায়। 1986 সালে শুরুর সময়টাতে এটির নাম ছিল আনন্দ শোভাযাত্রা। 90 সাল থেকে এটি পরিচিত হয় মঙ্গল শোভাযাত্রা নামে। নববর্ষ উদযাপন নিয়ে বৈঠকে সংস্কৃতি উপদেষ্টা জানান, এবার এই শোভাযাত্রার নামে পরিবর্তন আসতে পারে। সোমবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কি নামে এই শোভাযাত্রা হবে সেটা আগামীকালকে একটা সভা আছে, সেখানে ঠিক হবে। এই শোভাযাত্রা বাঙালি, চাকমা, মারমা, গারো প্রত্যেকের। ফলে আমাদেরকে দেখতে হবে যে আমরা এমন একটা নাম যেন না দিই যেটা শুধুমাত্র আমাদেরই হয়, ওরা আর ইনক্লুড হতে না পারে, ওরা যেন ব্র্যাকেটে না পড়ে যায়। আগের যে কোনো বছরের তুলনায় এবার ভিন্ন মাত্রায় নববর্ষ উৎসব হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। এবারের 14 এপ্রিল উৎসবটি সবার চোখে পড়বে। পরিবর্তন দেখতে পাবেন অনেক, সেটা এখন আমরা ডিটেল না বলছি, ইটস এ টিজার। যারা অংশগ্রহণ করবেন তারা প্রত্যেকে নিজেরাই নিজেদের চোখে দেখতে পাবেন যে পরিবর্তনগুলো কিভাবে ঘটছে। তবে আসলেই নতুন কিছু দেখবেন, নতুন রং দেখবেন, নতুন গন্ধ পাবেন, নতুন সুর পাবেন। অভ্যুত্থান পরবর্তী প্রথম নববর্ষ উদযাপনে বেশ কিছু পরিবর্তন আসছে বলে বৈঠকে জানায় কর্তৃপক্ষ। এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তো সেই হিসেবে ইসলামী সংস্কৃতির প্রতিফলন কিভাবে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। তাদের যে ঐতিহ্য এবং তাদের যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূলধারা আছে, প্রতিটি মূলধারাকে আমরা সম্মান করতে চাচ্ছি এবং চাচ্ছি যে সবাই মিলে এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য খুঁজতে। তবে এবার সন্ধ্যার মধ্যেই সব অনুষ্ঠান শেষ করার কোনো বাধ্যবাধকতা থাকছে না। নববর্ষের রাতে সংসদ ভবন এলাকায় হবে ড্রোন শো। নববর্ষের নিরাপত্তার সব রকমের প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে বলে জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। রাত 9টা পর্যন্ত চলবে না এই অনুষ্ঠানটা, ধরা যাক। শারমিন নীরা, ৭১, ঢাকা। আছেন ৭১-এ, চলছে সংবাদ সংযোগ। দেশের সার্বিক বিনিয়োগ পরিস্থিতি ও সম্ভাবনা জানাতে আগামী 7 থেকে 10 তারিখ বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজন করছে ইনভেস্টমেন্ট সামিট। 50টি দেশের 550-এরও বেশি বিনিয়োগকারী এরই মধ্যে সামিটে আসতে আগ্রহ প্রকাশ করেছে। আসছেন স্বনামধন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কর্ণধাররাও। রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটা জানান বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। আগামী 7 এপ্রিল বড় বিনিয়োগকারীদের নিয়ে চট্টগ্রামের কোরিয়ান ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চল ভ্রমণের আয়োজন করা হয়েছে। পরদিন 2500-এ জাপানি অর্থনৈতিক অঞ্চল ভ্রমণের পাশাপাশি দেশের ব্যবসায়িক সংগঠনগুলোর সাথে বৈঠকের আয়োজন করা হবে। 9 তারিখ মূল আয়োজন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। দেশের অর্থনৈতিক রাজনৈতিক পরিস্থিতি জানানোর পাশাপাশি আয়োজনে থাকছে রিনিউয়েবল এনার্জি, আইসিটি, বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলাদা আলাদা সেশন। বিনিয়োগকারীদের বাংলাদেশ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা দিতেই এমন আয়োজন বলে জানান বিডার চেয়ারম্যান।
এবারের ঈদে পাঞ্জাবির সাথে ম্যাচিং ওয়েস্টার্ন কোট বানিয়ে ক্রেতাদের নজর কেড়েছে ফ্যাশন হাউস ডিমান্ড। দাম রাখা হচ্ছে 6,500 থেকে 7,000 টাকা। পোশাক তৈরিতে ব্যবহার করা হয়েছে সুতির কাপড়। প্রাধান্য পেয়েছে ব্যাম্বো কটন, সিল্ক কটন, মোম পলিশ কটন এবং রেশমি কটন। দাম রাখা হচ্ছে ক্রেতাদের সাধ্যের মধ্যে। আমাদের কোটি আর পাঞ্জাবির কাস্টমারের চাহিদা আলহামদুলিল্লাহ ভালো। কোটির প্রাইস যেমন আমার হচ্ছে 4,000 টাকা, পাঞ্জাবি 2,000 টাকা, মিলে 6,000 6,500 টাকার মধ্যে কাস্টমাররা কোটিগুলো পাচ্ছে। আর ওনাদের চাহিদা মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো। এই সেট অনুযায়ী খুবই ভালোভাবে যারা গ্রহণ করছে। কটন ফেব্রিক্সে যেগুলো আছে ওগুলো হচ্ছে 2,298 টাকা থেকে শুরু হয়েছে। 2,298, তারপর হচ্ছে 2,398, 3,298। আবার যেগুলো হচ্ছে একটু ব্যাম্বো কটনের ওগুলো হচ্ছে আবার একটু 4,098 বা হচ্ছে 4,998 এরকম করে প্রাইস। রঙের ক্ষেত্রে দেখা যায় আমরা সাদা কালারটা বরাবরই আমরা প্রাধান্য দিয়ে থাকি। পাঞ্জাবির ক্ষেত্রে, কাবলির ক্ষেত্রে ব্ল্যাক, তারপর হচ্ছে ব্লু কালার, এইসব কালারগুলো আমরা একটু প্রাধান্য বেশি দিয়ে থাকি, কারণ কাস্টমারের চাহিদাগুলো এগুলো একটু বেশি। হামজা চৌধুরীদের মাঠ নিয়ে ঝামেলা। দায় কার, বাফুফের নাকি ভারতের? টাকা দিয়ে মাঠ ভাড়া করেও ফ্লাডলাইট পাচ্ছে না, এমনকি খেলোয়াড়দের লাগেজ নিয়েও করা হয়েছে হয়রানি। এগুলো কি অঘটন নাকি বাংলাদেশের মাইন্ড সেটআপে চির ধরাতে পরিকল্পিত? বিস্তারিত মেহেদি নাইমের রিপোর্টে। একবার ঘাসের মাঠে, একবার টার্ফে, একবার আলোতে, আরেকবার অন্ধকারে। পারলে তো লাগেজই রেখে দেয় এয়ারপোর্টে। ভারতীয়দের বাংলাদেশের সঙ্গে একই ব্যবহার। অপেশাদারিত্বের চরম সীমা যেন হিংসায় অতিক্রম করেছে, কেননা ওদের যে নেই একজন হামজা চৌধুরী। আমরা জানি এটা ওদের স্ট্র্যাটেজি, বাট আমরা এই স্ট্র্যাটেজিকে মোকাবেলা করার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে। সো আমাদেরকে আজকে যে আপনারা জানেন গতকালকে যে মাঠটা দেওয়া হয়েছিল সেটাতে আজকে বলা হচ্ছিল সেটাতে করার জন্য, বাট আমরা এগ্রি না যে আমরা ওই মাঠে করা আসলে না করার মতো। যে কোনো ফিফা এফসির ইভেন্টের 2 দিন আগে অতিথি দেশকে অনুশীলনের জন্য বিনামূল্যে মাঠ দেয় হোস্ট কান্ট্রি। এটা যেহেতু বাংলাদেশের ফুটবলের পালাবদলের ম্যাচ, হামজার ইনক্লুশন, ভারতের চেয়ে এগিয়ে যাওয়া নানা কারণে গুরুত্বের ম্যাচ, তাই ম্যাচ শুরুর 4 দিন আগেই শিলংয়ে পৌঁছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই লক্ষ্যেই মাঠ ভাড়া করে 2 দিন অনুশীলন চালাতে হয়েছে টিম ম্যানেজমেন্টের। কিন্তু বিগ ম্যাচের অন্তত মাসখানেক আগে গিয়ে বাফুফের প্রতিনিধি দল ভালো মাঠ ভাড়া করে রাখতে পারত নাকি? সেই প্রশ্ন ঘুরে ফিরে আসছে বারবার। তবে এসব পাশ কাটিয়ে একবার ভাবুন, ভারত যদি বাংলাদেশে আসতো, অনুশীলনের জন্য মাঠ চাইতো, তাহলে কি বাংলাদেশ টাকা নিত? নিশ্চয়ই না। অথচ দাতারাই বলে অতিথি নারায়ণ, আর এই হলো তার নমুনা। মূলত বাংলাদেশকে অনুশীলনে অমনোযোগী করতেই ভারতীয়দের এই কৌশল, অযথা হয়রানি। বন্ধুরূপী ভারতের এই ডাবল স্ট্যান্ডার্ড নতুন কি? তবে হামজা চৌধুরী বাংলাকে কেউ দমিয়ে রাখতে পারেনি, পারবেও না। জবাবটা দেবে 25 মার্চ 60,000 দর্শকদের সামনে। শুধু নয় হামজারা, দিবে গোটা বাংলা। মেহেদি নাইম, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সঙ্গে থাকুন।